এবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন এবং ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রাকিব আল হাসান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। সাইফুর রহমান তপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। তার আগে আমি কয়েকটা দাবির কথা বলি। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে দাবি নিয়ে মাঠে আছেন সেটা হচ্ছে নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা, দশম গ্রেডের শুধু ডিপ্লোমাধারীদের আবেদন করতে পারে, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারে সেই ব্যবস্থা করা, শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পূর্ণ করবে তারাই যেন প্রকৌশল অথবা ইঞ্জিনিয়ার লিখতে পারে সেই বিষয়ে ব্যবস্থা নিয়ে সাইফুর রহমান তপন, আমার আপনার কাছে প্রশ্ন, এই দাবিগুলো কতটা যৌক্তিক আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। এখন বিষয়টা হলো যে প্রকৌশল শিক্ষা বা প্রকৌশল যে বৃত্তি, সেটা একটা বিশেষায়িত শিক্ষা বা বিশেষায়িত বৃত্তি। সেটা তো আমরা এই যে সমস্যাটা যারা প্রকৌশলীদের মধ্যে এখন যেটা দেখা যাচ্ছে যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত, তারা ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদেরকে পরিচিত করাতে পারবে না কিংবা লিখতে পারবে না, কিংবা চাকরির ক্ষেত্রে যে সমস্ত বিধানগুলো বললেন, এই অনুরূপ বিষয় সমস্যাগুলো কিন্তু ডাক্তারদের মধ্যেও আছে। আবার কৃষিবিদ যারা, সেই কৃষিবিদদের মধ্যেও কিন্তু এগুলো আছে। সেটা তো ফলে আমি যেটা বলবো সেটা হলো যে এগুলো সমাধানের রাস্তা আছে। সমাধানের রাস্তা কি? রাস্তা হলো যারা এই সমস্ত বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করা এবং পরামর্শের ভিত্তিতে যে যারা অংশীজন দুপক্ষেরই লোকজনেরকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে এটাকে সমাধান করা। এছাড়া এই যে বিষয়টা যে মাঠে গড়ালো, আমি কিন্তু আজকে ধরুন বুয়েটের ছেলেমেয়েরা আন্দোলন করছে, গতকালকেও আমি দেখেছি, এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তারাও আন্দোলন হয়েছে, এখনো করছে। এগুলো তো রাজপথে সমাধান হওয়ার বিষয় না। রাজপথে মিছিল মিটিং হওয়ার মধ্য দিয়ে এগুলো সমাধান হওয়ার বিষয় না। এগুলো সমাধান হতে হবে অভিজ্ঞ মহলের মধ্যে, তাদের আলোচনার মধ্যে সেটা সমাধান হবে। তো এই কাজটাই, এই পরিবেশটাই। সাইফুর রহমান তপন, আমি আপনার কাছে একটু জানতে চাই, দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, দাবি যখন মানা না হয় তখনই তো রাজপথে নামে, এবং যদি দাবি যৌক্তিক হয় আন্দোলনটাও যৌক্তিক, কিন্তু এই যৌক্তিক আন্দোলনের এই যে পুলিশের বেধড়ক লাথি পেটা ছাত্রদের উপরে, সেটা তো আরেকটা সমস্যা। মানে যখনই আমরা দেখেছি যে এটা বিগত বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি, যখন সরকারের পছন্দ হয় না কোনো একটা বিষয়, তখন সেখানে দমন পীড়ন চালায়। সেটা অর্থাৎ যে বিষয়, আমি যেটা বলছি, যে বিষয়টা আলোচনার মধ্য দিয়ে সুন্দর সমাধান বের করা যায়, সে বিষয়টাকে প্রথমত তারা রাজপথে ঠেলে দেন এবং সেখানে দেখা যায় যে সরকারের তো নানা মহল থাকে, সে নানা মহলের যে ইন্ধন কিংবা নানা মহলের যে কায়েমি স্বার্থ, সে কায়েমি স্বার্থে তখন সেখানে দমন পীড়ন চালানো হয়। এবং এই বিষয়টা হয় কি, এই দমন পীড়ন চালানোর মধ্য দিয়ে বিষয়টা কিন্তু সমাধান হয় না। এই যে আপনি দেখেন আজকে যে ওদেরকে লাঠিপেটা করা হলো, আমি যেটা বলতে চাই সেটা হলো যে তাদের দাবিগুলো যৌক্তিক কিংবা অযৌক্তিক এইটা কিন্তু আলোচনার মধ্য দিয়ে বোঝা যাবে। আমি প্রথমেই বলেছি যে এটা আমি এবং আপনি এই বিষয়টা নির্ধারণ করতে পারবো না, যৌক্তিক অযৌক্তিক এই বিষয়টা। এটা রাষ্ট্রের প্রয়োজন, রাষ্ট্রের যে পার্টিকুলার বা বিশেষ যে সেক্টর, বিশেষ সেক্টরের যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে এগুলোর যৌক্তিকতা অযৌক্তিকতা বোঝা যাবে। সেটা তাহলে এই জায়গাটাতে সরকারের যেখানে একটা, আমি বলবো প্রিএমটিভ, মানে এগিয়ে গিয়ে আগ বাড়িয়ে যে পদক্ষেপটা নেওয়ার দরকার ছিল, যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিষয়গুলো সমাধান করা, সেটা আমরা দেখি নাই। সেটা সমস্যাটা এই জায়গার মধ্যে, গভর্নমেন্ট চুপ করে থাকে। মানে তারা মনে করে যে
এড়িয়ে গেলে, অর্থাৎ ওই যে কথা আছে না যে চোখ বন্ধ করলেই বুঝি প্রলয় বন্ধ থাকে, সেটা। এবং এই জন্যই আমরা এই ধরনের পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছি, এবং এই পরিস্থিতি কখনোই কোনো মতেই এটা কাঙ্ক্ষিত পরিস্থিতি না। কোনো আন্দোলনের ক্ষেত্রেই আমরা দমন পীড়ন চাই না। সেটা আলাপ আলোচনার পর্যায়ে শেষ করার পরে যখন বিষয়টা স্যাচুরেটেড হয়ে যাবে, অর্থাৎ বিষয়টা সবার কাছে স্পষ্ট হয়ে পড়বে যে কোন একটা মহল তারা তাদের বিশেষ কোনো স্বার্থে বা বিশেষ কোনো কায়েমের স্বার্থে তারা আলোচনা ফল মেনে নিচ্ছে না, তখন সেখানে আপনি এক ধরনের জবরদস্তিমূলক ব্যবস্থা নিতেও পারেন। সেটা কিন্তু এটার ধাপটা কিন্তু এখন না, সেটা যেটা আমি বলার চেষ্টা করছি। ধন্যবাদ। আমরা একটু ডাক্তার রাকিবের কাছে। ডাক্তার রাকিব, আমরা সাইফুর রহমান তপনের কথা শুনছিলাম, উনি বললেন যে এই সিচুয়েশনগুলো তৈরি হলে গভর্নমেন্ট চুপ করে থাকেন। এই যে লাঠি পেটা বেধরক, আমরা তো যখন 5ই আগস্টের একটা স্বৈর শাসককে যখন এই দেশ থেকে উৎখাত করা হলো, আমরা তো কিছু জিনিসের অন্ততপক্ষে একটা আমরা চেঞ্জ চেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম রিপিটেশনই হচ্ছে। যখন ফরে থাকেন না বা নিয়ন্ত্রণে থাকেন না, তখন যারা এই আন্দোলনে রাস্তায় নামেন। আরেকটি কথা সাইফুর রহমান তপন বলছিলেন, যেটা আসলে টেবিলে সমাধান হওয়ার কথা, কেন রাস্তায় নামতে হলো? যখন নিয়ন্ত্রণে থাকেন না তখন পলিটিক্যাল ফোর্স তো এখন বলা যাবে না, বাট এই যে পুলিশ ফোর্স দিয়ে যে বেধরক লাঠি পেটা বা লাঠি চার্জ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সহকর্মী এবং দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই। আপনি দেখুন, আমরা কিন্তু আজকে অনেকদিন পরে পুলিশের যে জড়িত রূপটি আমরা দেখতে পেলাম, যেটা হচ্ছে কি লাঠিপেটা দিয়ে এবং খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে আসলে সেটা বাচ্চা কষ্টের আগে আমরা যে আন্দোলনের সময় আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে কি তাদের বেশি লাঠিপেটা হচ্ছে, আজও কিন্তু সেদেরকে আক্রমণাত্মক ঢঙে সেটা আমরা লক্ষ্য করেছিলাম। এবং আপনি যদি আরো খেয়াল করে থাকেন, সেখানে হচ্ছে যদি দেখতে পাবেন যে সেখানে তাদের পুলিশের যে মারমুখী ভঙ্গি, সেটা কিন্তু আসলে আবার সে পুরনো বন্দোবস্তের কথা, বা আমরা আসলে যে ধরনের জনবান্ধব পুলিশ আসলে চাই, সে ধরনের পুলিশকে কিন্তু আমরা পাচ্ছি রাকিব, না। আপনি তো কি আপনার সেক্ষেত্রে ভিডিওটা আমরা একটু মনে অন করেছিলাম করবেন? যে পুলিশ ক্যামেরার সংস্কারের মধ্যে বা একটু ভিডিওটা আপনার কোনো কারণে অফ হয়ে গেছে, একটু অন করবেন। একটু 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 কাইন্ডলি। যে এখন দেখা যাচ্ছে আমাকে? যে এখন কি আমাকে দেখা যাচ্ছে? আমাকে কি জি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, জি। জি, জি, ওকে, ওকে, ওকে। তো যেটা হচ্ছে কি আসলে দেখুন, সেটা হচ্ছে কি আমাদের যে পুলিশের মধ্যে থেকে আমরা যে কাঙ্ক্ষিত সংস্থা চেয়েছিলাম, এবং আমরা কিন্তু বলে আসছিলাম গত ১ বছরে পুলিশ আন্তরিক করতে পারছে না, এবং পুলিশের আসলে বিরোধ হয়ে গেছে। তো পুলিশকে আসলে আমরাও কিন্তু নাগরিক সমাজ থেকে বা আমাদের প্রত্যেক বিষয়ে পক্ষ থেকে কিন্তু আসলে পুলিশকে জাগ্রত করার একটা প্রচেষ্টা চলছিল। কিন্তু আপনি তো পুলিশের যে ধরনের সেখানে আসলে একেবারে প্রয়োজন একটি পলিটিক্যাল পকেট কিন্তু নেই। সেটা থেকে মানে তাদের সে মূলত ভূমিকা কিন্তু আমরা কখনোই আমরা সেটা প্রত্যাশা করি। একেবারে ২ নম্বরে ছিল যে আন্দোলনটি সংগঠিত হয়েছে, সেই আন্দোলনের মূলে কিন্তু আমরা কিন্তু দিচ্ছি না, বা মূল কিন্তু আমরা কথা বলছি না। আমরা যাদের আমি চিকিৎসাগুলো কিন্তু এটা কিন্তু কমন জিনিস দেখেন, আমাদের কয়েকটি ডিসিএস এর লক্ষ্য থাকে, ডিসিএস এর বেশিরভাগ ক্যাডারগুলো কিন্তু রাকিব, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করবো। আমার একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। এবার আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন এবং ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। ফিরছি আলোচনায়। সাইফুর রহমান তপন, আগামীকালকে ইলেকশন কমিশন আগামী ইলেকশন নিয়ে একটা রোডম্যাপের বিস্তারিত জানাবে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি। হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে রোডম্যাপটা, আমরা জানি যে বাংলাদেশ আস্তে আস্তে ইলেকশনের দিকে ধাবিত হচ্ছে। ইলেকশন কমিশন রোডম্যাপ এর বিস্তারিত জানাবেন। আগামী নির্বাচনটা আসলে কতটুকু ফেয়ার ইলেকশন হবে বলে আপনার মনে হয়? এইটা খুব খুব কঠিন একটা প্রশ্ন। কারণ ইলেকশন সবাই চায়, জনগণের মধ্যে পক্ষ থেকে আমি এটা বলতে পারি, জনগণের মধ্যে ইলেকশনের দাবিটা এখন অনেক বড় দাবি, মানে বিশাল একটা দাবি। মানুষ চাচ্ছে একটা ট্রানজিশন চাচ্ছে,
বর্তমান সরকারের যে প্রায় সব ক্ষেত্রে ব্যর্থতার কারণে একটা নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা এটা দেশের ভেতরে যেমন অনুভূত হচ্ছে, তেমনি দেশের বাইরেও এটার প্রয়োজন অনুভূত হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে ইলেকশনটা কতটুকু ফেয়ার হবে, কতটুকু অবাধ হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে। কারণ এগুলো নিয়ে আপনি জানেন যে নানা ধরনের প্রশ্ন মিডিয়াতে আলোচিত হচ্ছে এবং জনপরিসরেও এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর যে সামর্থ্য, সেটা নিয়ে তো একটা বড় প্রশ্ন আছেই সেটা। এবং সবচেয়ে গুরুতর প্রশ্ন হলো সেটা হলো যে রাজনৈতিক যে দলগুলো যারা এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন এবং যাদের সম্মিলিত সহযোগিতা ছাড়া কোনো ইলেকশনই আপনার সুষ্ঠু হতে পারে না বা অবাধ হতে পারে না। যে যাদের ক্ষমতা আছে যে কোনো দল, তারা যদি এখানে এক ধরনের অসহযোগিতা করে, তাহলে কিন্তু এই পুরো সিস্টেমটাই এক ধরনের অস্থিতিশীলতার মধ্যে ঢুকে যাওয়ার কথা, অস্থিতিশীলতার সৃষ্টি হওয়ার কথা। সেটা আমরা জানি, বিভিন্ন সময় আমাদের সেই অভিজ্ঞতা আছে। এবং এখানে যে রাজনৈতিক দলগুলো এখন মাঠে সক্রিয় আছে, তাদের মধ্য থেকে যাদেরকে সামনের সারির রাজনৈতিক দল হিসেবে মনে করা হয়, আপনি দেখেন বিএনপি ছাড়া আর বাকিদের কিন্তু আমরা ঠিক ইলেকশন মোডে আমরা দেখছি না। তারা নানা ধরনের দাবি দিচ্ছে, নানা ধরনের যুক্তি তর্ক উত্থাপন করছে এবং এমনও কথা বলছে, এ না হলে ও হবে না, ও না হলে এ হবে না, এই ধরনের কথাবার্তা বলছে। তার কারণটা কি সাইফুর রহমান তপন, কেন তারা ইলেকশন মুডে আসতে পারছেন না, বা তারা বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছেন, এটা দরকার না হলে ওটা লাগবে, এর কারণটা কি মনে হয়? এইটা তো একটা বিরাট বিষয়। বিষয়টা হলো কি যে আমরা 5ই আগস্টের পরে এমন একটা সিস্টেমে ঢুকে গেছে। আমি আপনাকে একটু বলি যে সাধারণত অতীত অভিজ্ঞতা আমাদের যেটা বলে, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, প্রথমত রাষ্ট্রের সমস্ত যন্ত্র তাকে সহযোগিতা করে। দ্বিতীয়ত হলো তার যে উপস্থিতিটা কিন্তু মানুষ টের পায়। আপনি দেখবেন যে বিগত সময়ে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ক্ষমতায় এসেছিল, এবং ইনক্লুডিং 2007 সালের সরকার সহ, এই সরকারগুলোর উপস্থিতি কিন্তু মানুষ টের পেত। কিন্তু এখনকার যে সরকারের যে উপস্থিতি, মানুষ খুব কমই টের পায়। এটা হলো প্রথম কথা। কেন এই কথাটা বললাম? যে আপনি দেখেন যে এই দল অভিযোগ করছে ওই দল প্রশাসন দখল করেছে, ওরা বলছে ওরা বিশ্ববিদ্যালয় দখল করেছে। আজকেই বিবিসির একটা রিপোর্টে দেখলাম যে অন্তত 16টা বিশ্ববিদ্যালয়ে একটা বিশেষ বিশেষ রাজনৈতিক দলের আশ্রয় পুষ্ট কিংবা তাদের অনুগত ভাইস চ্যান্সেলর বসে আছেন। এবং বিবিসিতে ওখানে বলা হচ্ছে, একজন পর্যবেক্ষক বলেছেন কথাটা, যে এই বিশ্ববিদ্যালয়গুলো ওনারাই নিয়ন্ত্রণ করছে, ওই দলটাই নিয়ন্ত্রণ করছে। তার মানে কি সাইফুর রহমান তপন, বিএনপি ছাড়া এখন যেই রাজনৈতিক দলগুলোর কথা আমরা বলছি যে তারা ইলেকশন মুডে নাই, তার কারণ কি এই যে তারা কি ক্ষমতায় যেতে চায় না, নাকি তারা এখন ক্ষমতায় আছেন কোনো না কোনো ভাবে, এই জন্য তারা ইলেকশনে যেতে চায় না? তারা স্ট্যাটাস কো বজায় রাখতে চাচ্ছেন। অর্থাৎ এখন যে ক্ষমতাটা এনজয় করছেন, তারা জানেন যে যদি একটা ইলেকশন হয় তাহলে সেটা কিন্তু ডিস্টেবিলাইজড হয়ে যাবে, অর্থাৎ হাতছাড়া হয়ে যাবে। এটা তারা চাচ্ছেন না। ফলে নানান যুক্তি তারা দিচ্ছেন, এবং এমনও যুক্তি দিচ্ছেন মানে যেগুলো এক ধরনের সোনার পাথর বাটির মতো। সেটা আপনি ভালো করে জানেন যে তারা সামরিক শাসনের উদাহরণ দিচ্ছেন, যে অমুকে তো সংবিধান কলমের খোঁচায় সংবিধান সংশোধন করেছিল, এখন কেন করা যাবে না। মানে এগুলো হাস্যকর সব মানে যুক্তি এখানে দেয়া হচ্ছে, শুধুমাত্র নিজেদের স্ট্যাটাস কো, অর্থাৎ নিজেদের যে এখন ক্ষমতার বলয়টা তারা রক্ষা করছে, সেটা তারা অক্ষুণ্ণ রাখার জন্য এটা করছে। এমনকি আমি আপনাকে এটুকু বলি, আপনি জানেন যে ইতিমধ্যে গত 2-3 দিনে বিভিন্ন ডাকসু ইলেকশনে আমি ছাত্রদল এবং বাম সংগঠনগুলোর যে অর্থাৎ ভাইটাল প্যানেল হিসেবে যাদেরকে ধরা হচ্ছে, যে 5টা প্যানেলের মধ্যে অন্তত 3টা প্যানেল তারা অভিযোগ করছে যে ইলেকশনটা আদৌ হবে কিনা তারা সন্দেহ প্রকাশ করছে। ডাকসু ইলেকশনের কথা বলছি। এবং সেখানে সেনা মোতায়েন করা হবে, এই নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। তো ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছোট্ট পরিধির মধ্যে যদি ইলেকশন নিয়ে সংশয় থাকে, এবং সংশয়টা কারা তৈরি করছে সেটাও আমরা জানি,
সারা দেশের ক্ষেত্রে এই সংশয়টা আরো বড় হওয়ার কথা, এবং বিশেষ কিছু মহলের অসহযোগিতার জন্য এটা হচ্ছে বলে আমি মনে করি সেটা। আমরা একটু ডাক্তার রাকিবের কাছে যাই। ডাক্তার রাকিব, আগামীকাল ইলেকশন কমিশন ইলেকশন রোডম্যাপ নিয়ে বিস্তারিত জানাবেন, সেটা আমি সাইফুর রহমান তপনকে জিজ্ঞেস করছিলাম, উনি ওনার মতো বললেন। আমার কথা আপনার কাছে একই, সব কিছু হলো, ইলেকশনের শিডিউল অ্যানাউন্স হলো, তারিখ ঘোষণা হলেন, কিন্তু ধরেন মেজর দু একটা পলিটিক্যাল পার্টি বললেন যে আমরা আসলে লেভেল প্লেইং ফিল্ড নাই, আমরা ইলেকশনে যাচ্ছি না। দেন আমাকে কি এখন শোনা যাচ্ছে clearly? আপনার অডিওতে এখনো কজ হচ্ছে। আসলে কি বলবো, এটা হচ্ছে বাংলা, এটা খুবই দুঃখিত। আর একটা হচ্ছে দেখুন, আপনি যে প্রশ্নটি রেখেছেন যে কোনো দল যদি বলে ইলেকশনের রোড ম্যাপ বা ইলেকশন লেভেল ফিল্ড যদি কিছু করা না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। তার সাথে বড় কথা হচ্ছে কিন্তু আপনি দেখুন এর মধ্যে কিন্তু যে বিএনপি বাইরে যে কোনো দলগুলো তারা কিন্তু বিভিন্ন শক্ত যুক্তি দিয়ে রেখেছে। আপনি যদি খেয়াল করুন জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলো, বিশেষ করে ইসলামিক আন্দোলন সরকার চরমনায় কিন্তু দলগুলো কিন্তু বারবার বলে আসছে যে তারা কিন্তু যদি বিআর ব্যবস্থা কার্যকর না হয় তারা কিন্তু ইলেকশনে যাবে না। এবং একই সাথে এনসিপি কিন্তু বারবার বলছে তারা কিন্তু নতুন সংবিধান ছাড়া ডাক্তার রাকিব, আপনার অডিও এখনো ক্লিয়ার না, আপনি আবার একটু চেষ্টা করুন হেডফোনটা খুলে। আমরা ততক্ষণ আমরা একটু সাইফুর রহমান তপনকে একই প্রশ্নটাই করি। ইলেকশনের শিডিউল ঘোষণা হইলো, তারিখ হলো, সব কিছু হইলো, কিন্তু লেভেল প্লেইং ফিল্ডে দোহাই দিয়ে যদি ইলেকশনে পার্টিসিপেট না করা হয়, দেন না, সেটাই বলছি সেটা। এবং এখানে আমি মনে করি সেটা হলো যে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো সরকার। সরকার তার উপস্থিতি নিশ্চিত করতে পারছে না, টের পাচ্ছে না। মানুষ কিন্তু টের পাচ্ছে না দেশে একটা সরকার আছে, এটার উপস্থিতি টের পাচ্ছে না। আপনি জানেন ভালো করে যে দেশের সরকার আছে মানে কি? দেশের সরকার আছে মানে আইন প্রয়োগ হয়। দেশের সরকার আছে মানে অন্তত প্রতিষ্ঠানগুলোতে কিছু নিয়ম চালু হয়, নিয়ম কার্যকর হয়। দেশের সরকার আছে মানে যে জনগণের যে অভাব অভিযোগ সেগুলো জানানোর, শান্তিপূর্ণ উপায়ে সমাধানের একটা রাস্তা বের হয় সেটা। তো এই বিষয়গুলো আপনি দেখছেন যে এখন সরকার এক ধরনের দর্শকের মতো। কেউ কেউ বলছে যে সরকার হয়তো নিজেই চাচ্ছে না ইলেকশনটাকে করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। তো আমার হিসাবে এই অভিযোগটা অনেকদিন ধরে এই অভিযোগটা আছে, কিন্তু অভিযোগটা সামনের দিনে আসলে খাটবে না সেটা। এখানে যেটা দাঁড়াচ্ছে, অর্থাৎ এইরকম একটা দুর্বল সরকারের অধীনে যে সুষ্ঠু ইলেকশন প্রত্যাশা করা সেটা একটু কঠিন হয়ে পড়ছে সেটা। তো ফলে আগামী দিনে হয়তো আমরা একটা অনিশ্চিত পরিস্থিতি আমরা দেখতে পাবো। শুধু যে রাজনৈতিক দলের, আপনি যেটা বললেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, রাজনৈতিক দল অভিযোগ করলেই তো হবে না, সেটা বাস্তবতা নিশ্চয়ই থাকতে হবে। তো এই বাস্তবতাটাই নিশ্চিত করার, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ডের বাস্তবতাটা নিশ্চিত করবে কে? সরকার করবে সেটা। তো এই জায়গাটা আমরা ঘাটতি দেখতে পাচ্ছি, মারাত্মক ঘাটতি দেখতে পাচ্ছি সরকারের দিক থেকে। তো যে কারণে মানুষের মধ্যে এতদিন ধরে আপনি দেখবেন যে সরকার বলে গেছে যে ডিসেম্বর টু জুন এর মধ্যে ইলেকশন হবে। তারপরে বলল যে ডিসেম্বর বা এপ্রিলের মধ্যে যে কোনো এক সময় ইলেকশন হবে। তারপরে যখন অনেক চাপাচাপির কারণে ফেব্রুয়ারিতে তারা ইলেকশন প্রায় ঘোষণা করলো, যে রাজি হলো, হ্যাঁ ইলেকশনটা ফেব্রুয়ারিতেই হবে। এখন মানুষের মধ্যে নানা ধরনের সংশয় তৈরি হচ্ছে যে আদৌ কি এই ইলেকশনটা এই সরকারের অধীনে করা যাবে, কারণ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো সামগ্রিকভাবে এক ধরনের একটা অনিশ্চিত পরিস্থিতি আমরা সামনে দেখতে পাচ্ছি সেটা। এটা যদিও দুর্ভাগ্যজনক, যদিও এটা একেবারেই অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত সেটা আমাদের জন্য। সাইফুর রহমান তপন, কিন্তু ইলেকশন কন্ডাক্ট করবে ইলেকশন কমিশন, হ্যাঁ ঠিক ইলেকশন কন্ডাক্ট করবে ইলেকশন কমিশন, কিন্তু হ্যাঁ ইলেকশন কমিশন। কিন্তু আমার প্রশ্ন সাইফুর রহমান তপন, আমরা কি আদৌ জানি এখন যে ইলেকশন কমিশনটা আছে তারা কতটুকু ক্যাপেবল একটি জাতীয় নির্বাচন করার জন্য? কারণ আমরা এখন পর্যন্ত তাদের আন্ডারে কোনো নির্বাচন দেখি নাই, ইভেন টেস্ট কেসও যদি বলি কোনো লোকাল গভর্নমেন্ট ইলেকশনও দেখি নাই।
So, এই জায়গা এটা তো আরেকটা প্রশ্ন। এই জায়গা তো একটা প্রশ্ন থেকে যায় যে আসলে এই যে হ্যাঁ, প্রেজেন্ট নিশ্চয়ই, ইলেকশন কমিশন আছে নিশ্চয়ই যে এই প্রশ্ন। তারা কতটুকু কেপেবল, এই যে একটি আশার প্রত্যাশার নির্বাচন অনেক দিন পরে মানুষ ভোট দিতে পারবে, সেই ইলেকশন কমিশনটা আসলে কতটুকু কেপেবল? হ্যাঁ, সেটা তো একটা প্রশ্ন আছেই। সেটা তারপরেও আমি মনে করি যেটা ইলেকশন কমিশনের যে ঘাটতিটা, ইলেকশন কমিশনের ঘাটতিটা কিন্তু সরকার যদি ইচ্ছুক হয়, অর্থাৎ সরকার যদি আন্তরিক হয়। কারণ আপনি দেখেন যে ইলেকশনটা মানে নির্দেশনাটা ইলেকশন কমিশন দেয়, কিন্তু এগুলো বাস্তবায়ন কে করে? প্রশাসন করে। সরকারের বিভিন্ন যে অঙ্গগুলো আছে, বিভিন্ন যন্ত্রগুলো আছে, তারা করে এগুলো। পুলিশ করে, প্রশাসন করে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী করে, এগুলো আমরা জানি। সেটা তো সরকার যদি এখানে সেই ধরনের আন্তরিকতা প্রদর্শন করত, বা সরকার যদি সেই ধরনের সক্ষমতা প্রদর্শন করতো, তাহলেও কিন্তু ইলেকশন কমিশন নিয়ে এই প্রশ্নগুলা হয়তো উঠতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, তারা কতটুকু সক্ষম, কতটুকু তারা আন্তরিক, এবং তাদের সামনেই বিভিন্ন বিষয়ে মারামারি হচ্ছে। আমরা দেখেছি ইলেকশন কমিশনের ভেতরে এই যে আসনের সীমানা নিয়ে মারামারি হচ্ছে, তারা শক্ত কোনো পদক্ষেপ নিতে পারছে না সেখানে, যে তাদের চোখের সামনে এই ঘটনাটা ঘটছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ফলে কিভাবে তারা নির্বাচন কেন্দ্রে যে হাঙ্গামা হবে, যেটা তাদের তাদের চোখের অনেকটা আড়ালে হবে, তারা দেখলেও হয়তো সিসি ক্যামেরায় তারা দেখবে, অনেক দূরের ব্যাপার। তো ওই ঘটনাগুলো তারা মোকাবেলা করবে কিভাবে, তাৎক্ষণিকভাবে তারা সেখানে হস্তক্ষেপ করবে কিভাবে, সেই সক্ষমতার প্রশ্ন তো উঠেই। সেটা ফলে সার্বিকভাবেই আমরা এক ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে আছি, এবং সামনে হয়তো আরো অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই আমরা আরো আমরা একটু একটা ডাক্তার রাকিবের কাছে অনিশ্চয়তার আবার মধ্যে একটু যাই, সাইফুর রহমান তপন। ডাক্তার রাকিব, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, আমরা একটি বিরতিতে যাই। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সাইফুর রহমান তপন এবং ডক্টর রাকিব আল হাসান। ফিরছি আলোচনায়। সাইফুর রহমান তপন, আজকে যখন আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ ছিলেন, তখন প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলে কবে কার্যকর হবে? এইটা মানে প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন আইনজীবীদেরকে। এই প্রশ্নের উত্তর তো ওনাকেই দিতে হবে, জি। কারণ এখানে আদালতের যে সালিশ, আদালত তো সালিশদার, এবং আদালতের সিদ্ধান্তই তো অন্যরা মানে। সেটা এখানে এখানে তো এমনকি সরকারের বক্তব্যও কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। সেটা আর আরেকটা বিষয় হলো প্রচলিত মত, যেটা প্রচলিত, কারণ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো প্রচুর আলাপ আলোচনা হচ্ছে। এই যে 5ই আগস্টের পর থেকেই আমরা জানি যে প্রথমে হাইকোর্টে যে এই যে পঞ্চদশ সংশোধনী যখন বাতিল করা হবে, এবং সেটার তো মেজর যে পার্ট সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ইস্যু। তো সেখানে বলা হয়েছে যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আবার ফিরে এসছে, এবং সবাই অপেক্ষা করছিল যে যেহেতু যে আলাদাভাবে ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায়, এটা অ্যাপিলেট ডিভিশনে যেহেতু এটা রিভিউর জন্য অপেক্ষা করছে, তো ফলে উচ্চতর আদালতের জন্য অপেক্ষা করতে হবে। তাদের যে সিদ্ধান্ত আসার পরে, আমি প্রচলিত মতের কথা বলছি, যেটা মিডিয়াতেও আলোচিত হচ্ছে এবং জনপরিসরে নানান মহলে যেটা আলোচিত হচ্ছিল, সেটা হলো যে ত্রয়োদশ সংশোধনীর রায়ে রিভিউতে যখন আদালত যখন অ্যাপিলেট ডিভিশনের যে সিদ্ধান্ত, যে এটা যখন নাকচ করে দিবে, যদি বহাল রাখে তাহলে একটা বহাল তো থাকার বিষয় নাই, কারণ যেহেতু সবাই এখানে এটার বিরুদ্ধেই মানে কথা বলছে, ফলে ধারণা করা হচ্ছে যে এটা বহাল থাকবে না। তো বহাল যখন থাকবে না, তখন এটা অটোমেটিক্যালি
এটা চলে আসবে, সংবিধান অর্থাৎ কার্যকর হয়ে যাবে, এটা ত্রয়োদশ সংশোধনীটা আবার এখানে কার্যকর হয়ে যাবে। ফলে তখন বলছে যেটা সেটা হলো যে অর্থাৎ এখানে যে সামনের ইলেকশন যেটা, তো তখন এর ভিত্তিতে মানুষ আলোচনা করছিল যে ইলেকশনটা আসলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এটা আমি প্রচলিত মতের কথা বললাম, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তো দিবে অ্যাপিলেট ডিভিশন। যারা রিভিউ শুনছেন তারাই চূড়ান্ত মতটা এখানে। অ্যাপিলেট ডিভিশনে তো কার্যকর সমাধান চায়। এইটা আমি দেখার পরে তো আমার মধ্যেও এক ধরনের সংশয় তৈরি হয়েছে যে আসলে বিড়ালের গলায় কেউ ঘন্টা বাঁধতে চাচ্ছে না। মানে পরিস্থিতিটা আমি যে এতক্ষণ যে আলোচনা করলাম এখানে, যে নানান ক্ষেত্রে যে অনিশ্চয়তা দেখা দিচ্ছে, এই অনিশ্চয়তা, প্রথমত এই অনিশ্চয়তার দায় কেউ নিতে চাচ্ছে না। দ্বিতীয়ত হলো এই অনিশ্চয়তার যে ফল, সেই ফলের বা সমাধান, অনিশ্চয়তার যে সমাধান, সেই সমাধানের দায়িত্বটাও সুনির্দিষ্টভাবে কেউ নিতে চাচ্ছে না। যে কারণে আমরা দেখছি যে আমরা একটু রাকিবের কাছে আবার যাওয়ার চেষ্টা করি। রাকিব, জি আমাকে কি শোনা যাচ্ছে এবারে? জি এখন শোনা যাচ্ছে। আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, মির্জা ফখরুল বলেছেন গণতান্ত্রিক শক্তির ক্ষমতা ঠেকাতে চেষ্টা চালাচ্ছে সরকারের একটি মহল এবং পরিকল্পিতভাবে নির্বাচনে বাধাগ্রস্ত করছে কয়েকটি দল। আপনি কি একমত যে সরকারের একটি মহল গণতান্ত্রিক শক্তির ক্ষমতা ঠেকাতে চেষ্টা চালাচ্ছে? জি আমি আপনার বক্তব্যের সাথে এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমার বক্তব্য নয়, এটা মির্জা ফখরুলের বক্তব্য, আমার বক্তব্য নয়। আমি হ্যাঁ, মানে আপনি যে এখন বলছেন সেটা এবং জনাব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য, উভয়ের বক্তব্যের সাথে আমি একমত। শুধু তাই না, আমি তার সাথে আরেকটু বাড়তি অংশ যোগ করতে চাই, সেটা হচ্ছে কি সরকারের একটি অংশ নয়, আমাদের এখানকার কিছু ডোমেস্টিক কিছু প্লেয়ার, এবং আমাদের আপনি জানেন জিওপলিটিক্যালি ভূরাজনৈতিক ভাবে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে। এবং যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এক্সিস্ট করছে, তো সেক্ষেত্রে আমাদেরকে বিরাজনীতিকরণের পথে ঠেলে দিতে, কিংবা আমরা যদি এ ধরনের একটা মাস আপরাইজিং এর পরে আমরা যদি তিউনিসিয়ার ক্ষেত্রে দেখি, আমরা মিশরের ক্ষেত্রে দেখি, সিরিয়ার ক্ষেত্রে দেখি, আমরা ইয়েমেনের ক্ষেত্রে দেখি, প্রত্যেকটি দেশে কিন্তু এরকম হয়েছিল। যখন একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটার পথে যখন এরকম বাধা তৈরি হয়, তখন কিন্তু এ ধরনের মিলিটারি শাসন কিংবা অন্য কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া, অগণতান্ত্রিক শক্তি যখন এখানে হাত বাড়িয়ে দেয়, তখন কিন্তু একটি দেশ বিরাজনীতির উপর হাঁটে। এবং বিএনপি যেহেতু 1/11-এর টাইমও তারা যেহেতু এটা সাফার করেছে, এই মুহূর্তেও কিন্তু তারা একই রকম পরিস্থিতি, তারা কিন্তু সেটাকে আশঙ্কা বোধ করছে। সেই আশঙ্কা বোধের জায়গা থেকে কিন্তু জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা বলেছেন, এবং আমরা অনেক সূত্র থেকে জানতে পারছিলাম আগে থেকে, যে সেটা হচ্ছে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও আরেকটি সরকার রয়েছে, যেটা জনাব আসিফ নজরুল তিনি একাধিকবার বলেছেন, অন্যান্য অনেক উপদেষ্টারা মন্তব্য করেছেন। সুতরাং আমি মনে করি যে যদি ভোটের মাঠে আমাদেরকে ইলেকশনের রোড ম্যাপ ট্র্যাকে যদি হাঁটা ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু আগামীতে অচিরেই এ ধরনের শঙ্কা এবং আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, এবং সেটি কিন্তু আরো বেশি জোর প্রবল হবে। আর এখন যে নির্বাচনের রোডম্যাপের কথা বলছেন, সেটি আমি দুঃখিত, গত দুই পার্টে আমি কথা বলতে পারিনি, তা আমি একটু সেই অংশ থেকে একটু যোগ করি আপনাকে। সেটি হচ্ছে কি, আপনি যদি দেখুন আমাদের যে নির্বাচনী রোডম্যাপের লেভিং ফিল্ডে চেয়ে আরো যেটা বড় বিষয়, সেটা হচ্ছে দেখুন এই যে অন্যান্য রাজনৈতিক দলগুলা, তারা যে ইলেকশন বয়কটের জন্য নানা ধরনের বাহানা ছুতা সামনে আনছে, এবং তারা যদি সেটাতে অটুট থাকে, তাহলে শুধুমাত্র বিএনপি বা বিএনপি সমমনা যুগপৎ আন্দোলনের দলগুলোর জন্য তার ইলেকশন হবে না। এবং সেজন্য কিন্তু আমাদের এই ধরনের ইলেকশন যদি বানচাল করে থাকে, আপনি যদি খেয়াল করে থাকেন, আমাদের সেনাপ্রধান এবং একই সাথে জনাব এই দায় কার? এই দায় কি ইন্টারিম গভর্নমেন্টের? এই দায় সর্বপ্রথম দায় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। তার পরবর্তী সময় আমাদের ঐক্যবদ্ধ থাকার, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের যে অন্য দলগুলো, রাজনৈতিক স্টেক হোল্ডার, তাদের দায়। এবং আপনি যদি দেখুন আমাদের কিন্তু ডক্টর ইউনূস এবং জনাব সেনাপ্রধান দুজনে কিন্তু আমাদের কাছে কমিটেড, যে তারা কিন্তু একজন বলছে 18 মাসের মধ্যে ইলেকশন করতে চায়, আর ডক্টর ইউনূস কিন্তু ফার্স্টে বলেছিল যে জুনের পরে তিনি 1 মিনিট থাকতে চান না। সেটা কিন্তু কমে এসে কিন্তু এখন ফেব্রুয়ারিতে স্থির হয়েছে। সুতরাং যদি ইলেকশন না হয়, তাহলে কিন্তু তাদের কিন্তু থাকার। আচ্ছা রাকিব, আমি আপনাকে একটা প্রশ্ন করি। মানে আমি আপনাকে রিকোয়েস্ট করলাম, আমি আপনাকে বুঝালাম, আপনার ফেভারে বললাম যে আপনি আসেন ইলেকশন করেন, একটা সুন্দর ইলেকশনের জন্য আপনি পার্টিসিপেট করলেন, কিন্তু আপনি বললেন যে না আমি যাব না। দেন এই দায় কার? আমি তো সেটা আপনাকে বললাম, সেই দায়গুলো তো সেই অবশ্যই সেই রিগার্ডিং সেই পলিটিক্যাল পার্টিগুলোকে দায় মাথা তুলে মানে দায় নিতে হবে, এছাড়া তার কোনো ওয়ে নাই। কারণ আপনি দেখুন এই কিছু এই পলিটিক্যাল পার্টিগুলো যদি জয়েন না করে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে? এই পলিটিক্যাল পার্টিগুলো ইলেকশন না করলে আপনি একটু ডিরেক্টলি বলবেন। ধরেন জামাত আসলেন না, কোনো কারণে এনসিপি আসলেন না, ইলেকশনে পার্টিসিপেট না করে, তাহলে তো ইলেকশনই হবে না।
এবং ইলেকশন যদি কোনো কারণে বানচাল হয় তাহলে কিন্তু সে, আমরা যে বারবার অনেকে বলছে যে 111 সংখ্যা দেখছে, তা আমরা কিন্তু মনে করি যে এই সরকার কিন্তু মানে যদি ইলেকশন না করতে পারে, এই সরকার কিন্তু আগে থেকে একটা ফেলার, এবং ইলেকশনে যদি রোড ম্যাপটা টাইমটা তারা পাস করে ফেলে, সে জায়গা থেকে তাদের কিন্তু আর থাকার কোনো ইখতিয়ার নাই। সুতরাং সেই পরিস্থিতি দেশ কে কন্ট্রোল করবে, দেশে কে হাল ধরবে, সেই কিন্তু জল্পনা কল্পনা থেকে কিন্তু বারবার সবাই 111 সংখ্যা বলছে, মিলিটারি শাসনের কথা বলছে, সেটার সাথে আমরা একমত। এবং যদি ইলেকশনের রোড ম্যাপে ইলেকট্রনিক প্রসেসের মধ্যে যদি আপনি না হাঁটতে পারেন, তাহলে এই ধরনের বিরাজনীতিকরণের অনেক শক্তি কিন্তু সেখানে খেলার সুযোগ পাবে। এবং সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে আগেতেই যে উদাহরণগুলো টেনে আনলাম, যে তিউনিসিয়া, ইজিপ্ট কিংবা ইয়েমেন, সিরিয়া, প্রত্যেকটা দেশে কিন্তু উদাহরণ সেট রয়েছে। এবং আমরা মনে করি যে 17 বছর পর একটা গণঅভ্যুত্থানের পরে কিন্তু এই ধরনের একটা পরিবেশ কিন্তু বিরাজমান করছে অলরেডি বাংলাদেশে। সুতরাং আমরা যদি এখনই ডেমোক্রেটিক প্রসেস যদি আমাদেরকে না হাঁটানো যায়, এবং এই পলিটিক্যাল পার্টিগুলোকে যদি মানে কনভিন্স করে, ঐক্যমত করে না করে যদি না আনানো যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু একটা আগামী দিনে একটা অশনি সংকট আমাদের সামনে অপেক্ষা করছে। কিন্তু আমরা কিন্তু এবং একটা খুব বাজে সময়ের জন্য আমাদের অপেক্ষা করছি যদি না হয়। আর যদি ইলেকট্রাল প্রসেস হাঁটে, তাহলে তো আল্লাহর রহমতে সিরাতুল মুস্তাকিমের মধ্যে যদি সবাই হাঁটে, তাহলে আমরা মনে করি যে আমাদের দেশ গণতান্ত্রিক অন্তত রোড ম্যাপে তারা অন্তত উঠবে, রোড ট্র্যাকের মধ্যে। জি রাকিব, সাইফুর রহমান তপন, আপনার কাছে একটু শুনতে চাই একই প্রশ্ন। না, না, আমি তো বললাম যে এখন এই যে অনিশ্চয়তা, ইলেকশন নিয়ে যে অনিশ্চয়তা, ইলেকশনের অনিশ্চয়তার দায়টা কেউ নিতে চাচ্ছে না। এই যে প্রধান বিচারপতি যখন এই কথাটা বললেন, এই কথাটা বলার মধ্য দিয়ে উনিও কিন্তু এই সিস্টেম থেকে নিজেকে আলগা করছেন, আমরা এটা জানি। এবং এর আগেও আরেকটা ঘটনা পত্রিকায় এসেছে, সেটা সেখানেও উচ্চ আদালত কিন্তু তার যে ভূমিকাটা পালন করার দরকার ছিল সেটা পালন করেনি সেটা। তো এই অবস্থার মধ্যে সবচেয়ে ভুক্তভোগী, সবচেয়ে বড় ভুক্তভোগী যারা হবে তারা হলো জনগণ, সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ। আমি এখানে আরেকটা বিষয় বলবো, সেটা হলো যে আমাদের দেশটা যদি, অনেকেই এই কথাটা বলছে তিউনিসিয়া, তারপরে মিশর, লিবিয়া ইত্যাদি ইত্যাদি উদাহরণ দিচ্ছে, আমাদের দেশটা কিন্তু এরকম হওয়ার কথা না। মিশর, তিউনিসিয়া, এদের কোনো গণতান্ত্রিক ঐতিহ্য নাই। ইভেন ওখানে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি ছিল, এই যে ইসলামিক ব্রাদারহুড, যে কারণে ওই দুই দেশে কিন্তু ইসলামিক ব্রাদারহুড ক্ষমতায় চলে এসেছিল। পরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলোকে আমরা দেখেছি সামরিক বাহিনীর সহযোগিতা ইত্যাদি। আমাদের কিন্তু মানে ইতিহাসটা সেরকম না। আমাদের এখানে আমরা সেই 1935 সাল থেকে রাজনৈতিক দলের আন্ডারে ইলেকশন করছি আমরা। রাজনৈতিক দলগুলো এখানে অনেক পরিপক্ক সেটা। তো ফলে আমি মনে করি যেটা, সেটা হলো যে আমাদের রাজনৈতিক দলগুলো চিন্তা সাইফুর রহমান তপন, আমাদের হাতে আজকের বেশি সময় নেই, সমাধান শেষ করতে হচ্ছে। জি ধন্যবাদ সাইফুর রহমান তপন, ধন্যবাদ ডাক্তার রাকিব আল হাসান। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।